ক্লাস থেকে বের হচ্ছি এমন সময় একটা পিচ্চি এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, তারপর এক দৌড় দিয়ে চলে যায়। আমি চিরকুটটা খুললাম, তাতে লেখা ছিল, এই যে মিস্টার, জানেন আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা পরে আমি কিছুক্ষণ চুপ রইলাম। কার কি চিরকুট কে জানে, আমাকে দেবে না এটা শিওর। মনে হয় বাচ্চাটা ভুল করে আমাকে দিয়ে চলে গেছে। ইস, বেচারিও ওর মনে কথাটা বলতে পারেনি। যাই হোক, চিরকুটটা পকেটে নিয়ে বাসার দিকে রওনা হলাম। চিরকুটটা নিয়ে রাখলাম, কালকে আসলে যদি পিচ্চিটাকে দেখতে পাই তাহলে ওর সাথে হাতে ধরিয়ে দেব। আমি জুয়েল, অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, ব্যাচেলর থাকি। আব্বু আম্মু বাড়িতেই থাকে। মধ্যবিত্তের পরিবার হওয়ায় টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালাই, আর সামান্য কিছু বাড়িতে পাঠাই। এইভাবে কোনো মত দিন চলে যাচ্ছে। রাতের বেলা চিরকুটটা আবার খুলে দেখলাম, ভালোই লাগছে। কে সেই ভাগ্যবান উপরওয়ালা জানে। ইস, আমাকেও যদি কেউ এমন চিরকুট দিত। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যদি পিচ্চিটাকে খুঁজে পাই তাহলে চিরকুটটা ধরিয়ে দেব। কিন্তু না, পিচ্চির কোনো দেখা নেই। ক্লাসে চলে গেলাম, দেখলাম আয়মান আগে থেকেই বসে আছে। কী রে, এত দেরি করলি যে? টিউশনি করতে দেরি হয়ে যাচ্ছে। ও, সানি এখনও আসেনি? না, আমি তো ভাবছি তোর সাথে আসবে। দাঁড়া, কল দিয়ে দেখি। তারপর সানিকে কল দিলাম। কিছুক্ষণ পর সানিও আসলো। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর বেরিয়ে গেলাম। কলেজের গেটের সামনে আসার পর আইমান বাইক ব্রেক করলো। সানি গিয়ে প্রথমে বসলো, তারপর আমি বসতে যাব। এমন সময় আজকেও একটা পিচ্চি এসে নীল কালারের চিরকুট আমার হাতে দিয়ে দৌড় দিয়ে চলে যায়। বাইরে বসে দেওয়ার জন্যই আর কেউ ধরতে পারেনি। আমি চিরকুটটা পকেটে নিলাম, তারপর আমরা দিঘির পাড়ে গিয়ে বসলাম। হঠাৎ করে চিরকুটটা কথা মনে পড়ল, বের করলাম। ওটাতে লেখা, এই যে মিস্টার, নীল কালারের শার্ট আপনাকে সুন্দর দেখায়। আমি আমার নিজের গায়ের গিয়ে তাকালাম, আমিও তো নীল কালারের শার্ট পরে আছি। অবাক হয়ে বসে রইলাম। তাহলে কি আমাকে টার্গেট করে এগুলো দিচ্ছে? একদিন ভুল হবে, সব সময় তো আর ভুল হবে না। সানি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ল। কী রে, এটা কি? একটা চিরকুট? কে দিয়েছে জানি না, একটা পিচ্চি এসে দিয়ে গেছে। দেখি দেখি, এই নে। এই কে রে মেয়েটা? দোস্ত, আমি সত্যি জানি না। জানিস, গতকাল কেউ এটা দিয়েছে। কি বলিস? আমাদেরকে তো কিছুই বলিসনি। আরে, আমি ভাবছিলাম কেউ হয়তো ভুল করে আমাকে দিয়ে গিয়েছে, তাই আর বলিনি। কি লেখা ছিল ওটাতে? এই যে মিস্টার, আপনাকে খুব ভালো লাগে। মামু, তোর তো হয়ে গেছে। তোর উপর তো কেউ ক্রাশ খেয়ে বসে আছে। আরে না, হয়তো ভুল করে কেউ আমাকে দিয়েছে। ভুল কি মানুষ সবসময় করে? আর আজকের লেখাটা তোর গায়ের কালারের শার্টের সাথে মিলে গেছে, সেটাই তো। আচ্ছা বাদ দে, আরও কয়েকদিন দেখ। আমার মনে হয় তোকে কেউ পছন্দ করে। আর ধুর, আমাকে কে পছন্দ করবে? কেন করবে না? পরে বাট একটা ছেলে থাকতে আমাকে কেন করবে? আচ্ছা বাদ দে, বাসায় চলে যাব। তাড়াতাড়ি চল, আজকে কাজের বুয়া আসবে না, রান্না করতে হবে। তারপর আয়মান আমাকে বাসায় দিয়ে সে বাসায় চলে যায়। রাতের বেলা কিছুক্ষণ পড়লাম, ভালো লাগছে না দেখে এর একটা গল্পের বই নিয়ে বারান্দায় গেলাম। একটা চেয়ারে বসে পড়েছি। এমন সময় একটা মেসেজ আসলো। আমি ভাবছি সিম কোম্পানিগুলোর, খেয়াল না করে পড়ার দিকে মন দিলাম। 2 মিনিট পর আবার আসলো। এরপর মোবাইলটা নিয়ে দেখি নতুন একটা নাম্বার থেকে মেসেজ আসছে। প্রথমে মেসেজে কী ব্যাপার, মন খারাপ নাকি? দ্বিতীয় মেসেজে কোন সিম কোম্পানি থেকে এসেছে কিনা আমি দিয়েছি। মেসেজগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার মানে সত্যি সত্যি আমার সাথে এগুলো হচ্ছে। আমি তাড়াতাড়ি ওই নম্বরটিতে কল দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। পরে আমি একটা মেসেজ দিলাম, কে আপনি? কিন্তু কোনো রিপ্লাই আসলো না। যাই হোক, খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলেজে গেলাম, গিয়ে দেখি আয়মান বসে আছে। কি রে, আসছস? কালকে রাতের ঘটনাটা তাদেরকে বললাম। তার মানে তোকে কেউ ফলো করছে, কিন্তু তোর নাম্বারটা কোথায় পেল সেটাই তো ভাবছি। এমন সময় আরেকটা মেসেজ আসলো,
আমি তাড়াতাড়ি করে মোবাইল বের করলাম, চেক করে দেখি ওটাতে লেখা আছে, এই ক্লাস করবেন না। ওই দুটো বাজের সাথে মিল থাকলেও বাজে হয়ে যাবেন। আমি মেসেজটা সানি আর আয়মানকে পড়ে শোনালাম। তার মনেও ও আশেপাশেই আছে। এর বাইরে চলতো তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজির পর কাউকে দেখতে পেলাম না, সবাই যে যার মতো ব্যস্ত। আমরা ব্যর্থ হয়ে আবার লাইব্রেরি রুমে চলে আসলাম। কিছুক্ষণ ওইখানে থেকে আবার বাইরে চলে যাব। এমন সময় সানি ফিদা হয়ে দাঁড়িয়ে আছে। কিরে, তোর কি হয়েছে? দোস্ত, অদ্রিতা আসছে। কোন অদ্রিতা? আমাদের ডিপার্টমেন্টের অদ্রিতা নাকি? ও আসছে। তো কি হয়েছে জানিস? ওরে দেখলে আমার ভিতরে লাড্ডু ফুলে। ওর গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে। শুধু তোর না, এই কলেজে মোটামুটি সবার ক্রাশ। সিনিয়ররা সবাই পিছিয়ে পিছিয়ে ঘোরে। খামোকা সময় নষ্ট করিস না, চল। বাইরে আসলাম। এসে যেই গেটের সামনে গেলাম, তখনই একটা পিচ্চি এসে চিরকুটটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিরকুটটা না পড়ে ওকে দৌড়ে ধরলাম ওই ছেলেটাকে। ওই দাঁড়া। জি ভাইয়া, বলেন। তোকে এটা কে দিয়েছে? একটা আপু দিয়েছে। কোন আপু? আমি ওনাকে চিনি না। উনি আমাকে 50 টাকা দিয়েছেন, তারপর বললেন এটা দৌড়ে আপনাকে দিয়ে আসতে। দেখলে চিনবি নাকি? না, উনি তো পদ্মায় ভরা ছিল। আচ্ছা ঠিক আছে। ছেলেটাকে বিদায় দিয়ে আমি চিরকুটটা পড়লাম। প্রতিদিন একটা শার্ট পরেন কেন আপনি? শুধু এতটুকুই লেখা। তারপর সানি আয়মানের কাছে চলে আসলাম। ওদের সাথে বেরিয়ে গেলাম। রাতে পড়ছি, এমন সময় সেই আগের নাম্বার থেকে মেসেজ আসলো, আমি আপনাকে 2টো শার্ট কিনে দেব। আমি রিপ্লাই দিলাম, কেন, আমি কি ফকির নাকি যে আপনার দেওয়া শার্ট পরব? ও রিপ্লাই দিল, আরে একবার কথা বলে মেরে পানিতে ফেলে দেব, যেটা বলছি সেটাই হবে। আমি সাথে সাথে কল দিলাম, কিন্তু না যাচ্ছে, কল যাচ্ছে না। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় আমার বন্ধু হাকিমে আসলো। ও জুয়েল, ও তোর পার্সেল আসছে। আমার পরিবারের কিসের পার্সেল? আমি কেমন করে জানি? খুলে দেখ। আমি তাড়াহুড়ো করে খুলে দেখলাম, ওটাতে 2টো শার্ট আছে। বুঝতে আর বাকি রইল না, কালকে রাতের কথাটা ও রেখেছে। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আজকে এখন থেকে একটা শার্ট পরে কলেজে আসবেন। দোস্ত, তোকে এটা কে দিল রে? একটা ছেলে দিয়েছে গেছে। ছেলেটাকে চিনস? আরে না, পিচ্ছি একটা ছেলে এসে দিয়ে গেছে, আর বলছে এটা জুয়েলকে দিবেন। ও, কেসটা কী রে? কিসের কেস? আমার সাথে মিথ্যা বলিস না। আচ্ছা বলছি, শোন। তারপর পুরো ঘটনাটা শেয়ার করলাম। তলে তলে একটু করে ফেলেছিস, অথচ আমাকে কিছুই বলিসনি। আমি ভাবছি হয়তো ভুল করে দিয়েছি, তাই বলিনি। তবে তোকে আর ফাহাদকে এমনিতে আজকে বলতাম। আচ্ছা, কলেজে যাবি না? আচ্ছা, ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওখান থেকে একটা শার্ট পরে কলেজে গেলাম। কলেজে গেট দিয়ে ঢোকার সময় আবার মেসেজ আসলো, বাহ, সুন্দর লাগছে, তার মানে আমার আশেপাশেই আছে। আমি তাড়াতাড়ি করে আশেপাশে খুঁজতে লাগলাম। গেটের দিকে তাকাতেই দেখি আদ্রিতা মেয়েটা গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে ও সোজা হাঁটা দিল। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আসলে অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে, কিন্তু ভাবটা একটু বেশি। বড়লোক হলে যা হয় আর কি। আমার এত কিছু ভেবে লাভ নাই। আমিও আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে গেলাম। দেখলাম সানি বারান্দায় হাঁ করে তাকিয়ে আছে। আমি গিয়ে মাথার মধ্যে একটা টোকা দিলাম, কিরে হাঁ করে তাকিয়ে আছিস কেন? অদ্রিতা কই? অদ্রিতা তো এখানেই ছিল। তুই পুরো পাগল হয়ে গেছিস, চল ভিতরে যাই। এই শোনো, ক্লাস আজকে করব না। তো কি করবি? লাইব্রেরিতে চল। আচ্ছা চল। তারপর আমরা লাইব্রেরিতে গেলাম, একটা বই নিলাম। সানি মোবাইলে অদ্রিতার ফেসবুকটা প্রোফাইল দেখছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। চেক করে দেখি সেই মেয়েটা। কি ব্যাপার ক্যাবলাকান্ত, ক্লাস না করে এখানে কি? আমি তাড়াতাড়ি করে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। লাইব্রেরির কোনো বারবার একটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি দেখেই চোরের মতো হয়ে গেলাম। আমার মাঝে একটা খটকা লাগলো, এই মেয়েটা নয়তো? আমি তাড়াতাড়ি করে ওই মেয়েটার কাছে গেলাম। সানিও আসলো। ওই দাঁড়ান, আমাকে বলছেন?
তো কাকে বলবো? জি বলুন। আপনার মোবাইলটা দেন তো। কেন? যেটা বলছি সেটা করেন। মেয়েটা ভয়ে ভয়ে মোবাইলটা দিয়ে দিল। আমি মেসেজগুলো দেখতে পেলাম না, কোনো কিছুই নেই। আমি কল লিস্ট চেক করেও দেখলাম কিছুতেই মিলছে না। এমন সময় আবার একটা মেসেজ আসলো। কী ব্যাপার, ওই মেয়েটাকে ট্রেড করছেন নাকি? ও তো কিছু করেনি। সরি আপু, ভুল হয়ে গেছে আমার। একটা নাম্বার থেকে আমাকে অনেক জ্বালাচ্ছিল। আপনি যেভাবে তাকালেন আমি ভাবছি আপনি। সরি প্লিজ, কিছু মনে করবেন না। মেয়েটা হাঁ-সূচক মাথা নাড়ালো। আমি আস্তে করে ওইখান থেকে চলে আসলাম। কিন্তু তুই ওকে সন্দেহ করলি কেন? আরে ওর তাকানো দেখে মনে হচ্ছিল। আচ্ছা বাদ দে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। রাতের বেলা হাকিমের গিটারটা নিয়ে বারান্দায় বসে আছি। গিটারে ভাবছি বাজাবো, কিন্তু বারবার ওই মেয়েটার কথা মনে পড়তে লাগলো। কে এই মেয়ে? সত্যি কি আমাকে ভালোবেসে নাকি মজা করছে? এমন সময় আবার মেসেজ আসলো। কী ব্যাপার রাজকুমার, মন খারাপ নাকি? না। আর হ্যাঁ শোনেন, আমি রাজকুমার না, সাধারণ একটা ছেলে। আমার জন্য আপনি রাজকুমার। অনেকক্ষণ মেয়েটার সাথে মেসেজে কথা হলো। এই প্রথম মেয়েটার সাথে এতগুলো মেসেজ করলাম। বাড়িতে কল দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সানিয়া আর আয়মান আমার বাসায় সামনে আসলো বাইক নিয়ে। আমি রেডি হয়ে ওদের সাথে কলেজে চলে গেলাম। কলেজ গেটের সামনে কয়েকটা চটপটি আর ফুচকার দোকান আছে। আমরা ওখানে গিয়ে বসলাম। তিনজনে চটপটি নিলাম। একটি পিচ্চি এসে আমার হাতে একটা বেলুন দিল। ওটাতে লেখা ছিল টক খেয়ে পানি খাবেন না। আমি ছেলেটাকে কিছু বলতে যাব, এমন সময় আরও একটা ছেলে এসে আরও একটা বেলুন দিল। সেটাতে লেখা ছিল এই যে মিস্টার, আগে খেয়ে নেন, তারপর আমাকে খুঁজতে বের হবেন। আমি উঠে ছেলেটার পিছু নিলাম। এমন সময় আরও একটা ছেলে এসে বেলুন দেয়, আর ওটাতে লেখা ছিল আই লাভ ইউ। আমি স্বামী আইমান সবই অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই পাগলামির মানে কি? আমি ছেলেটাকে ধরলাম। ওই দাঁড়া। জি ভাই বলেন। তোদের এগুলো কে দিয়েছে? একটা আপু দিয়েছে। কোথায় তোদের সেই আপু? আমাকে বল, আমি তোদের টাকা দেব। আচ্ছা আমার সাথে চলেন। আমি সানি আইমানকে ইশারা করতে আসলাম। ছেলেটা পিছু পিছু করতে লাগলাম। দিঘির পাড়ে নিয়ে গেলাম। ছেলেটা বলল, আরে কই গেল ভাইয়া? এখানেই তো ছিল। ফাইজলামি করিস আমার সাথে? সত্যি ভাইয়া, এখানেই ছিল। আমাকে বাদাম কিনে দিয়ে আপনাকে এটা দিতে বলল। আচ্ছা তুই যা। ছেলেটা চলে গেল। বন্ধু, মনে হয় মেয়েটা সত্যি তোকে ভালোবাসে। তাহলে ও সামনে আসে না কেন? সেটাই ভাবছি। আচ্ছা ক্লাসে চল, ওইখানে গিয়ে কথা বলবো। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। ক্লাস করে আমরা সবাই বাসা চলে গেলাম। আজকে বারান্দায় গেলাম। হাকিম ফাহাদের সাথে ম্যাচ ভাড়া আর মিলের খরচ হিসাব করছি। এমন সময় মেয়েটা একটা মেসেজ দিল। আমি রিপ্লাই দিলাম না। রিপ্লাই না দেখে আবারও মেসেজ দিল। আমি এরপরও রিপ্লাই দিলাম না। এরপর শুরু হলো ওর মেসেজ দেওয়া। দিতে দিতে 20টা মেসেজ দিল। পরে আমি রিপ্লাই দিলাম। রিপ্লাই পেয়ে কান্নার ইমোজি কয়েকটা দিল। তারপর বললাম, আপনি খুব খারাপ। আমি অনেক খারাপ। একটু বারান্দায় আসেন। কেন? এত কথা বলেন কেন? আসতে বলছি, আসেন। আসবো, তবে একটা শর্ত আছে। আমার সাথে মোবাইলে কথা বলতে হবে। পার্ট নিচ্ছেন? যেটা মনে করেন। মেয়েটা রিপ্লাই দিল না। আমি নিজে থেকে কোনো মেসেজ দিলাম না। খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 2টোর সময় মোবাইলে কল আসলো। আমি ঘুমু ঘুমু চোখে তাকিয়ে দেখি মেয়েটার নাম্বার থেকে। আমি একটা লাফ দিয়ে উঠে গেলাম। প্রথমবার কেটে দিল, তারপর আবার দিল। এরপর ধরলাম। আমি চুপ করে আছি। ওপাশ থেকে চুপ করে আছে। কিছুক্ষণ পর কথা আসলো, ঘুমিয়ে গেছেন নাকি আমার মুখ দিয়ে কথা আসছে না। তারপর বললাম, রাত তো অনেক হয়েছে, জেগে থাকার তো কোনো কারণ নেই। খাইছেন রাতে? হ্যাঁ। মেয়েটার ভয়েসটা অসাধারণ। একরকম মেয়ের সাথে সারা জীবন কথা বললে মনে হয় কথা শেষ হবে না। এবার খুশি হয়েছেন? আর কি কথা? কি আমাকে ভালোবাসার কারণটা? সব কথার উত্তর পেতে নেই। আচ্ছা তাহলে আপনি আমার সামনে আসেন না কেন? সময় হোক তখনই আসব। সময়টা কখন হবে? যেদিন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো সেদিন। যদি এখন বলি
যে মন থেকে বলছেন না, শুধু আমাকে দেখার জন্য বলছেন? সেটা আমি ভালো করেই জানি। একটা অনুরোধ করব। জি বলেন। আগে বলেন রাখবেন কি না সেটা কথাটা বলতে পারছি না, চেষ্টা করব। প্লিজ একবার করে দেখা করেন প্লিজ। আমি এভাবে আর থাকতে পারছি না। আচ্ছা, কাল বিকেলবেলায় দিঘির ওখানে আসবেন, আমি থাকব। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি? আপনি একা আসবেন, কাউকে নিয়ে আসবেন না। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আমি মোবাইল অফ করে ঘুমালাম। দুপুরে খেয়ে ঘুমাতে গেলাম, কিন্তু খুশিতে ঘুম আসছে না। আমি বিকেলবেলা রেডি হয়ে দিঘির ওখানে চলে গেলাম। আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু সবাই জোড়া জোড়া, একা কোনো মেয়ে নেই। আমি এদিকে ওদিক তাকালাম। পিছনে একটা মেন্সিতে তাকাই, তখন একটা ব্যাগ রাখা আছে। আমি ভাবছি হয়তো অন্য কেউ রেখে গেছে। আমি মেয়েটাকে মেসেজ দেওয়ার সাথে সাথে মোবাইলটা বের করব, তার আগে ও আমাকে মেসেজ দেয়, ওই ব্যাগটা আপনার জন্য। আমি রিপ্লাই দিলাম, আপনি কোথায়? সরি, আমি দেখা করতে পারবো না। মানে কি? আপনি তো নিজেই বললেন এখানে আসতে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এখন দেখাটা করা উচিত হবে না। এই কাজটা না করলেও পারতেন। আচ্ছা, আপনি ব্যাগের কাছে যান, ওইখানে কিছু জিনিস আছে আপনার জন্য। কি জিনিস? সেটা ব্যাগ খুললে খুঁজবেন। আর হ্যাঁ, ব্যাগটা অবশ্যই বাসায় নিয়ে খুলবেন। আমি আর কিছু বললাম না। আমি ব্যাগটা নিলাম। আমি আশেপাশে খুঁজছি কাউকে দেখা যায় কি না। আমি জানি মেয়েটা আমার আশেপাশে কোথাও লুকিয়ে আছে, কিন্তু সামনে আসছে না। আমি ব্যাগটা নিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলা ব্যাগটা নিলাম খোলার জন্য। এই সময় হাকিম আর ফাহাদ আসলো। কিরে, এখানে কি? জানি না দোস্ত, গিফট দিয়েছে। কে দিয়েছে? ওই সেদিন তোর কাছে যে শার্ট পাঠিয়েছিল সে। বাহ, ভালোই তো। এরকম একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে? আরে কিসের গার্লফ্রেন্ড? ওরে তো আমি কখনো দেখাইনি। আচ্ছা, পরে কথা বলিস, এখন ভিতরে কি আছে সেটা দেখ। আমি ব্যাগটা খুললাম। প্রথমে অনেকগুলো বেলুন বের হলো। বেলুনে লেখা ছিল ভালোবাসি প্রিয়। তারপর অনেকগুলো চকলেট, 2টা গেঞ্জি, একটা ঘড়ি আর পেন্সিল দিয়ে আঁকা আমার একটা ছবি ওয়ালমার্টে সাজানো। বাহ, খুব সুন্দর তো। এই নে চকলেট খা। তোরা খা, আমার ইচ্ছে নেই। ইচ্ছে না থাকলে বাইরে গিয়ে বস, আমরা খাই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এগুলো গিফট দেওয়ার মানে কি? মেয়েটি কি সত্যি আমাকে ভালোবাসে? ভাবতে ভাবতে আমি বারান্দায় গেলাম। তখনই মেসেজ আসলো, কি গিফট পছন্দ হয়নি? আমি রিপ্লাই দিলাম, এগুলোর মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনাকে ভালোবাসি। গিফট দিলে কি ভালোবাসা পাওয়া যায় সেটা আমি জানি না, বাট এটা সত্য যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা, কল দিচ্ছি। মেসেজে কথা বলা আমার ভালো লাগে না। আমি কল দেওয়ার আগেই সে কল দিল। আমি কলটা ধরে সালাম দিলাম। তারপর কথা বলতে শুরু করলাম। কি করছে এখন? আপনি তো সবই জানেন, তাহলে আর জিজ্ঞেস করছেন কেন? আপনার মুখ থেকে শুনতে কি ইচ্ছে করছে তাই। আপনি প্লিজ এগুলো বন্ধ করুন, আমার ভালো লাগছে না। কেন, আপনার ভালো লাগেনি? এভাবে ভালোবাসা হয় না। তো কিভাবে হয় একটু শুনি। এত কিছু বোঝাতে পারবো না। আপনি যদি সামনে এসে কথা না বলেন বা দেখা না করেন, তাহলে আমি আর আপনাকে মেসেজ দেব না, ব্লক দিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আমি যদি ক্যাম্পাসের সবার সামনে আপনাকে প্রপোজ করি তাহলে অ্যাকসেপ্ট করবেন? সেটা পরে দেখা যাবে, আগে তো সামনে আসেন। পরে না, এখনই বলেন। আপনি যদি প্রপোজ অ্যাকসেপ্ট করেন তাহলে আমি প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করব। একে তাহলে কখন দেখা করবেন? টাইম বলা যাবে না, যে কোনো সময় করব। আপনি রেডি থাকবেন। ওকে, আরেকটা কথা। কি? আপনি এই কয়দিন আমার দেওয়া শার্ট বা টি শার্টগুলো পরে আসবেন। কেন? এমনি, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর সানি আয়মানকে গিফট আর ছবি তুলে পাঠিয়ে দিলাম অ্যান্ড বাকি ঘটনাগুলো খুলে বললাম। ওরাও অনেক এক্সাইটেড। এতদিন পর অপরিচিতা সেই মেয়েটি দেখতে পাবো। আমি মোটামুটি একটু টেনশনে আছি। মেয়েটা কে হবে? দেখতে কেমন হবে? যদি প্রপোজ না করে সবার সামনে অপমান করে তাহলে তো ক্যাম্পাসে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। দূর হয়ে যা,
এত কিছু ভেবে লাভ নেই। ঘুমাতে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার মেয়েটার কথা মনে পড়ছে। গলাটা বেশ, খুব সুন্দর করে সাজিয়ে কথা বলে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কেমন যেন একটা ভয় কাজ করছে। গেটের সামনে গিয়ে দেখি সানি আয়মান বসে আছে। আমি যাওয়ার পর, কিরে কি অবস্থা? এই তো ঠিকঠাক। ওর সাথে আর কথা হয়েছে? না, মেসেজ দেয়নি, আমিও দেইনি। গিফটগুলো নিয়ে আসছিস? না রে, ওগুলো তো বাসায় আছে। তোরে যে কালকে রাতে বললাম নিয়ে আসার জন্য, মনে নেই? সরি দোস্ত, মনে ছিল না। আচ্ছা, প্রপোজ কি আজকে করবে বলেছে? না, তবে বলেছে যে কোনো সময় করবে। তাহলে তোরে প্রিপেয়ার থাকতে হবে। ক্লাস করবি? আজকে ভালো লাগছে না, চল ঘুরে আসি। কোথায় যাবি? দেখবি, একবার বাইকে ওঠ, পরে দেখা যাবে। আমি বাইকে উঠে রওনা দেব, এমন সময় অদ্রিতা মেয়েটা কয়েকটা বান্ধবী গেট দিয়ে ভিতরে ঢুকছে। অদ্রিতা মেয়েটা আজকে শাড়ি পরে এসছে, বাকিরাও কয়েকজন শাড়ি পরেছে। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার কোনো গার্লফ্রেন্ড নেই। সানির কয়েকজন পরিচিত আছে, আয়মানেরও কয়েকজন মেয়ে ফ্রেন্ড আছে। অবশ্য ওরা আয়মানের স্কুল ফ্রেন্ড। স্কুল থেকে ওঠে ওদের একসাথে বেড়ে ওঠা। সানি আদ্রিতাকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ওর মাথায় একটা টোকা দিলাম, মুখটা বন্ধ কর, মশা ঢুকবে। দোস্ত তোরা যা, আমি যাব না। কেন? যেভাবে হোক আদ্রিতা থেকে আজ আমি প্রপোজ করব, ওকে ছাড়া ইম্পসিবল। সেদিনও তো এই কথা বলেছিলি, কিন্তু কোনো কাজের বেলা তো কিছুই করতে পারিস না। দোস্ত তোরা ঠিক করে দে না। সরি ইয়ার, আমি পারবো না, কারণ আমি মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলতে পারি না। তোরা কোনো কাজের না, যা করার আমি নিজেই করব। এই কথা বলে সানি মেয়েগুলোর পিছু নিল। আমরা আর কি করব, বাইক থেকে নেমে ওর পিছিয়ে গেলাম। মেয়েগুলো ক্লাসে চলে গেল, আমরা ক্লাসে গেলাম। দেখলাম সানি ওদের সামনে গেল। আদ্রিতাকে কী যেন বলতে গিয়ে আবার আমাদের কাছে ফিরে গেল। কিরে, প্রপোজ করিসনি? দূর, ভয় লাগে। ভয়ের কি আছে? তুই তো বীর পুরুষ, সামনে গেলে বুঝবি। তখন তো বীর পুরুষগিরি কোথায়, টের পাবি না। তাহলে এখানে বসে লাভ কি? চল বাইরে যাই। তারপর আমরা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ ঘুরে বাসা চলে গেলাম। মেয়েটা সারাদিন একটা মেসেজও দেয়নি, রাতেও দেয়নি। আমার কেমন যেন খুব খারাপ লাগছে। বারবার মোবাইলের দিকে তাকাচ্ছি, কিন্তু দেয়নি। আমি আর নিজেও দেইনি। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আইমান বাইক নিয়ে আমার বাসার সামনে আসলো। রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। মাঝপথে স্থানীয় উঠল। কলেজের সামনে যাওয়ার পর আইমান বাইক এক পাশে রাখলো। প্রতিদিনের মতো চা খেয়ে ভেতরের দিকে যেতে লাগলাম। গেট দিয়ে ভেতরে যাওয়ার পর একটা ছেলে এসে আমাকে একটা গোলাপ ফুল দিয়ে কিছু না বলেই চলে গেল। আমি ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। এরপর কলেজের একটা ছোট্ট বোন এসে আর একটা গোলাপ ফুল দিল। সানি আয়মান হাঁ করে তাকিয়ে আছে। আর একটু ভিতরে গেলাম। একের পর এক ছেলে মেয়ে এসে আমার হাতে ফুল দিতে লাগলো। আমি পুরো টাস্কি খেয়ে বসে আছি। কি হচ্ছে এগুলো? স্বপ্ন দেখছি না তো? যত এগোচ্ছি তত ফুল দিচ্ছে। আমি কিছু ফুল সানি আর আয়মানের হাতে দিলাম। যত ভিতরে যাচ্ছি ফুলের সংখ্যাও বাড়ছে। মাঠের মাঝখানে যাওয়ার পর দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে গোল হয়ে লাভ বানিয়ে বসে আছে। আমি আর সানি এদিকে তাকিয়ে ওরাও টাস্কি খেয়ে গেল। আমাদের দাঁড়িয়ে থাকা দেখে একটা মেয়ে ইশারাতে ডাক দিল। আমরা ওইখানে গেলাম। ভেতরে যাওয়ার পরপরই সবাই গোলাপ ফুল দিল। মাঝখানে যাওয়ার পর দেখি কেউ একজন অন্যদিকে মুখ ফিরে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপছে। আমি ওনার পিছন দিয়ে ডাক দিলাম, ও তাকাচ্ছে না। কয়েকবার ডাকার পর পিছনে ঘুরে তাকালো। ও তাকাতে আমি বড় একটা টাস্কি খেলাম, কারণ ওই মেয়েটা আর কেউ না, আদ্রিতাই ছিল। আদ্রিতাকে দেখে আমি সহজে সানি এবং আয়মান বাকি সবাই অবাক হয়ে আছে। আমি আরও বেশি অবাক হলাম এটা ভেবে যে এই মেয়েটা এত প্রপোজাল পাওয়ার পরও অ্যাকসেপ্ট করতো না।
কত সুন্দর ছেলে ওর পিছনে ঘুরত। ক্যাম্পাসের বড় ভাইয়েরা সবাই ওর জন্য পাগল, আর ও কিনা আমাকে প্রপোজ করছে, তাও সবার সামনে মাঝখানে। সানি কিছু না বলে ওখান থেকে চলে গেল। আদ্রিতা ফিল্ম স্টাইলে কয়েকটা কাব্য রচনা করে একগুচ্ছ গোলাপ আমার দিকে তুলে ধরল। আমি কি করা বুঝতে উঠতে পারছি না। সানি আদ্রিতাকে ভালোবাসতো। এখন যদি আমি অ্যাকসেপ্ট করি, ও আর আমার ফ্রেন্ডশিপ আগের মতন থাকবে না। আয়মানের দিকে তাকালাম, সেও কিছু বলছে না। হয়তো এরকম একটাই হবে ভেবেও সেও আশা করেনি। ভয়ে আর লজ্জায় আমি ঘামাতে শুরু করলাম। আদ্রিতা আবারও আমাকে ডাকে, কিন্তু আমার মন অন্যদিকে। কোনো কিছু না ভেবে আমি ওইখান থেকে চলে গেলাম। ক্যাম্পাসের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আমি চলে যাওয়ার পর আদ্রিতা ফুলগুলো নিয়ে ওইখানে বসে যায়। অনেকে অনেক কথা শোনাচ্ছে ওরে। কেউ বলছে এটা অহংকারের ফল, কেউ বলছে আদ্রিতা বেশি ভাব দেখায়, আবার কেউ বলছে আমার মাথায় নাকি সমস্যা আছে। কোনো কথা কান না দিয়ে আমি সোজা বাসা চলে আসলাম। দুপুরে না খেয়ে কিছুক্ষণ ঘুমালাম। আচ্ছা, আমার এই কাজটা করা কি ঠিক হয়েছে? আদ্রিতা হয়তো আমাকে সত্যিই ভালোবাসে, না হলে সবার সামনে প্রপোজ করতো না। বিকেলবেলা আমি দিঘির পাড়ে গিয়ে একা বসে আছি। মনটা খারাপ। মন খারাপের কারণটাই খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর সানি আর আয়মান বাইক নিয়ে আমার কাছে আসলো। তারপর দুজনে আমার পাশে বসলো। কিরে, তুই প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি কেন? এমনি এমনি। এমনি মানে? সত্যি করে বল। আচ্ছা বাদ দে তো, আমার ভালো লাগছে না। আমাদেরকে বলা যাবে না? বল না, কেন অ্যাকসেপ্ট করিসনি? ও তো সত্যি তোকে ভালোবাসে। দেখ, তোদের জন্য আমি ও এরকম হাজারো অদ্রিতাকে রিজেক্ট করতে পারবো, কিন্তু তোদের মনে কষ্ট দিতে পারবো না। কেন? আমরা কি তোকে না করছি নাকি? না, সেটা হয়নি বা করিসনি, বাট তুই তো ওকে ভালোবাসতিস। আমি কিভাবে অ্যাকসেপ্ট করি বল? আরে আমি তো মজা করতাম। আমি তো তোর সামনে যেতে পারিনি কোনো দিন। তোদের সাথে দুষ্টামি করতাম। কি করতিস আর কি করতিস না সেটা আমি খুব ভালো করে জানি। এখন কি করবি ভাবছিস? কি আর করব, ওর মতন ও থাক, আমি আমার মতন থাকি। কিছুদিন পর ওর মন এমনিতে ভালো হয়ে যাবে। তারপর না হয় সানি ওকে প্রপোজ করবে। আরে না, মাথা খারাপ নাকি? আমি ওর প্রপোজ করব? তুই কি ভাবছস আদ্রিতা তোকে এভাবে ছেড়ে দেবে? জীবনেও না। আমি পুরো ঘটনাটা শেয়ার করলাম। তুই পাগল নাকি? এভাবে চলে আসতে পারলি? আমি কিছু না বলে আম্মুকে কল দিলাম। আগামীকাল আসবো সেই খবর দিলাম। আম্মু অনেক খুশি। তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। ফ্রেশ করে নাস্তা করে ফাহাদ আর হাকিমের কাছ থেকে বিদায় নিলাম। নিচে আয়মান ছিল, ওর সাথে বাইকে করে বাস স্টেশনে গেলাম। মাঝপথে সানিও আসলো। টিকিট কেটে ওদেরকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাড়ি চলতে শুরু করলো। বারবার অদ্রিতার কথাই মনে পড়তে লাগলো। তার মানে আমিও কি আদ্রিতাকে ভালোবেসে ফেলেছি? ধুর, এটা হবে না। রাস্তায় আম্মু কয়েকবার কল দিয়ে জিজ্ঞেস করলে আর কতক্ষণ লাগবে, কতটুকু এসেছি। বাড়িতে যেতে যেতে প্রায় 2টো বেজে গেল। বাড়িতে যাওয়ার পরই সবাই এসে জড়িয়ে ধরল। দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম। বিকালবেলা বের হয়ে কিছু ঘোরাফেরা করলাম। কিছু খেয়েই কিছু ভালো লাগছে না, মনটা ওইখানে রয়ে গেছে। এভাবে খেয়ে ঘুমিয়ে 2-3 দিন চলে গেল। সারাদিন মন খারাপ করে বসে আছি। অবশ্য আম্মু কয়েকবার জিজ্ঞাসা করছে আমার কিছু হয়েছে কিনা। মুচকি হাসি দিয়ে এড়িয়ে চলি। পরের দিন বিকেলবেলা আমি একটা নদীর পাড়ে গিয়ে বসলাম। নদীতে ছোট ছোট ঢিল মারছি। এমন সময় কেউ এসে একজন আমার পাশে বসলো। তাকিয়ে দেখি অদ্রিতা। এটা নতুন কিছু না। ওইখান থেকে আসার পর থেকে আমার কেমন যেন মনে হচ্ছে আদ্রিতা আমার সামনে পাশে আছে। এখন মনে হচ্ছে আদ্রিতা এসে বসলো। আবারও স্বপ্নে চলে আসলাম, তাও আবার এ দুপুরে। তার মানে আপনিও কি অনেক ভালোবাসেন? সব কিছু তো প্রকাশ করতে নেই। এখন বলেন, এই ভর দুপুরে স্বপ্নে আসার কারণটা কি? আমাকে কি একা থাকতে দিবেন না? এটা স্বপ্ন না, বাস্তব। কেন মজা করছেন? সেই আসার পর থেকে এভাবে আমার পাশে ঘুরঘুর করছেন, আর এখন বলছেন স্বপ্ন না।
বিশ্বাস না হলে একটা কাজ করি। কি কাজ? একটা চিমটি কাটি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডান। আদিতের দিকে তাকিয়ে আমার হাতটা বাড়িয়ে দিলাম। ও চিমটি কাটলো। আমি আর ব্যথা লাফিয়ে উঠলাম। আজব তো, এ তো আসলে আদ্রিতা। ও এখানে কি করবে? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ও কয়েকবার আমার সামনে তুলে দিল, কিন্তু আমার হুঁশ নেই। তারপর ধাক্কা মেরে নদীতে ফেলে দিল। হঠাৎ করে পানিতে পড়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ভিজে অবস্থা পুরোই শেষ। এটা কি করলেন? কেন ধাক্কা দিলেন কেন? বেশ করেছি। আমাকে ওখান থেকে ফেলে আসার কারণ কি? সেটা পরে বলবো। আগে বলুন, এখানে কীভাবে আসছেন? এখানে আসার ঠিকানা কে দিল? মানুষ চাইলে সব কিছু সম্ভব। এখন কোনো প্রশ্ন করা যাবে না। আগে বাড়িতে চলেন, তারপর সব বলবো। জানেন, আপনাকে বাড়িতে একসাথে দেখলে সবাই কী ভাববে? আমি আগে থেকে আপনাদের বাড়িতে গিয়েছি। আপনার আম্মুর থেকে ঠিকানা নিয়ে এখানে এসেছি। কি? আপনি আমার আম্মুর কাছেও গেছেন? শুধু আমি না, আমার আম্মুও আসছে। চলেন। কেমন জানি মনে হচ্ছে এটা একটা স্বপ্ন। আমি হাঁটছি আর অদ্রিতা আমার পিছনে পিছনে আছে আর মিটমিট করে হাসছে। বাড়িতে যাওয়ার পর দেখি আম্মুর সাথে আরেকটা মহিলা হেসে হেসে কথা বলছে। তার মানে এইটাই আদ্রিতার আম্মু। আমি ওখানে গিয়ে ওনাকে সালাম দিলাম। উনিও সালাম নিলেন। তারপর জিজ্ঞেস করলো, এই কি তোমার অবস্থা এমন কেন? আমি আদ্রিতার দিকে তাকালাম। ওনারা বুঝে গেলেন। আম্মু বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওনার সামনে আসতে। আমি ফ্রেশ হয়ে আসলাম। কিরে, তুই আমার মেয়েকে ওইখানে একা ফেলে চলে আসলি কেন? আমি তো রীতিমতো সব শুনে টাস্কি খেয়ে গেলাম। আদ্রিতা আসতে না আসতে আম্মুর মেয়ে হয়ে গেল। তারপর আদ্রিতা আম্মুকে বলল, জানো বাবা, আমার মেয়েটা কত কান্নাকাটি করেছে। আজ পর্যন্ত আমরা ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। কেন তুমি আমার মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে? আমি ওনার কথা মতো আঁকামাথা কিছুই বুঝলাম না। তারপরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু অনেক বকাঝকা করলেন। পরে রুমে চলে গেলাম। আম্মু ফাইনাল কথা করে দিয়েছেন, আদ্রিতার সাথে আমার বিয়ে দিবেন। আমার কথা মত চলবে না। এইদিকে মনের মধ্যে লাড্ডু ফুটছে, অন্যদিকে সানির কথা মনে পড়ছে। কি করব কিছুতেই বুঝতে পারছি না। রাতের বেলা আমি বাসার ছাদে গিয়ে বসি আছি, চাঁদ দেখছি। কিছুক্ষণ পর আদ্রিতা আমার পাশে বসলো। কি করেন? কিচ্ছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলেন। আমাকে ভালোবাসার কারণটা জানতে পারি? সব কিছুর কারণ বলা যায় না, তবে এতটুকু বলতে পারি, আপনারা সাধারণ চলাফেরা করা আমার ভালো লাগছে। আপনি অন্যদের মতন না, একটু ভিন্ন। এটাই আমার ভালো লাগে। আর কিছু বলতে পারবেন না? এখানে আসার ঠিকানা কে দিল? আর আপনার আম্মু বলল আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি, এর মানে কি? আপনি সেদিন আমাকে ভালোবাসা গ্রহণ করেননি। রাতে আমি অনেকগুলো মেডিসিন খেয়ে ফেলি, শরীরটা ঠান্ডা হয়ে যায়। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আব্বু আম্মু আর আপনার দুই ফ্রেন্ড আমার পাশে ছিল। তারপর সানি আর আয়মান ভাইয়া আমাকে সব কিছু খুলে বলেছে। এটাও বলেছে যে আপনিও আমাকে ভালোবাসেন। তারপর আম্মু আব্বু আমরা কথা মতো এখানে আসতে রাজি হয়ে যায়। এরপর সানি ভাইয়ার থেকে ঠিকানা নিয়ে সোজা চলে আসলাম এখানে। আপনার আম্মুকে ইনিয়ে বিনিয়ে অনেক মিথ্যে কথা বলে পটিয়ে ফেললাম। বলেছি আমাদের অনেক আগের থেকে রিলেশন ছিল, আপনি রাগ করে এখানে চলে এসেছেন। বাহ, আপনারাও পারেনও। আপনার নীল কালারের কোনো পাঞ্জাবি আছে? আছে তো। কেন? চলেন একটু ঘুরে আসি। ঘোড়ার সাথে পাঞ্জাবির কী সম্পর্ক? আপনি নীল পাঞ্জাবি পরবেন আর আমি নীল শাড়ি। খোলা আকাশের নিচে পায়ে শিশির ভেজা ঘাসে দুজনে হাঁটবো আর গল্প করব। দেখেন, এত রোমান্টিকতা আমার মাঝে নেই। আপনি যাবেন না? না হলে কিন্তু আমি চেঁচিয়ে বলবো আপনি আমার গায়ে হাত দিয়েছেন। আবার অনেক খারাপ করাও কথাও বলেছেন। এটা কোন ধরনের ব্ল্যাকমেল? আপনি না গেলে করতে বাধ্য হব। আচ্ছা, চেঁচানোর দরকার নেই, আমি আসছি। আর একটা কথা। আবার কি? এখান থেকে চলে যাওয়ার পর ক্যাম্পাসে আপনি আমাকে সবার সামনে প্রপোজ করবেন? পারবো না। আমি তাহলে আগের মতন অনেকগুলো মেডিসিনকে সারা জীবনের জন্য চলে যাব, দেখবেন। আমি আর কিছু বললাম না। মেয়েটা আসলেই পাগল। নিচে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে গাড়ি দিলাম। বাইরে এসে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের পর আদ্রিতা শাড়ি পরে বের হলো, হাতে নীল চুড়ি। চাঁদের আলোয় মনে হচ্ছে স্বপ্নের অপ্সরা। আমি ওর দিকে তাকিয়ে আছি। একটু পর ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। এভাবে কি দেখেন? কিছু না, চলেন। ওই দাঁড়ান। আমি দাঁড়ালাম।
ও এসে আমার বাম হাতটা ধরলো, তারপর খালি পায়ে হাঁটতে লাগলাম। উফ, কি দারুণ মোমেন্ট, ভাষায় প্রকাশ করা যাবে না। পৃথিবীর শান্তিময় মুহূর্তের মধ্যে এটাই সেরা। হালকা বৃষ্টির বৃষ্টি আর চাঁদের আলো, পাশে ভালোবাসার মানুষ। সুখে থাকার জন্য এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। ভালোবাসা চির হোক অমর, চিরস্থায়ী, চলতে থাকুক অনন্তকাল, বেঁচে থাকুক প্রত্যেকটা মানুষের ভালোবাসা। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আপনাদের মূল্যবান একটি কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে